লাবণ্য তর্ক। যোগমায়া বললেন, মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। আমি তো ভারী চঞ্চল, সে কথা মানি, সেই জন্যেই ওকে এত স্নেহ করি। দেখো না, ও কেমন তার এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। লাবণ্য একটু হেসে বললে, ওকে সবই যদি ধরে রাখতেই হতো, হাত থেকে সবই যদি খসে খসে না পড়তো, তাহলেই ওর ঘটত বিপদ। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা আবার রাখতে হবে, এটা ওর হাতের সঙ্গে মেলে না। সত্যি করে বলি বাছা, ওর ছেলে মানুষই আমার ভারী ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম, ছেলে মানুষইতে দায় যত কিছু সব মায়ের, আর ছেলের যত কিছু সব খেলা। কিন্তু আমাকে কেন বলছো দায় নিতে যে পারে না তার উপরে দায় চাপাতে? দেখছো না লাবণ্য, ওর এমন দুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে। দেখে আমার বড় মায়া করে। যাই বলো, ও তোমাকে বড় ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব তার উপর আমি একটু অত্যাচার করতে চাইনি। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু স্বভাবের উপর পীড়ন সয় না। সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লেম ততই এই কথাটা বারবার আমার মনে হয়েছে। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানেই যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি, নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্যে যেখানে জুলুম, যেখানে মনে করি আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব। তা মা, দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে ট্র্যাজেডি বলো তাই ঘটে। সংসার পাতবার জন্যেই যে মানুষ তৈরি তার কথা ছেড়ে দাও, সে তো মাটির মানুষ। সংসারের প্রতিদিনের চাপে তার করণ পিটন আপনি করতে থাকে। কিন্তু যে মানুষ মাটির মানুষ একেবারেই নয়, সে আপনার স্বাতন্ত্র্য কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তার না বুঝে সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত। যে পুরুষ তার না বুঝে সে যতই টানা হেঁচড়া করে ততই আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস অধিকাংশ স্থলেই আমরা যাকে পাওয়া বলি সে আর কিছু নয়, হাত করা হাতকে যেরকম পায় সেই আর কি। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাইনি, বিয়ে সকলের জন্য নয়। জানো কর্তামা, খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়, কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ চেয়ে বড় বেশি কাছাকাছি এসে পড়ে। মাঝে ফাঁক থাকে না, তখন একেবারে গোটা মানুষকে নিয়েই কারবার করতে হয় নিতান্ত নিকটে থেকে। কোন একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না, তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না, যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে, তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনেই করিনি। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি
অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা কয়ে উঠেছে। সেই কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভিতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে, যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয়। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ভাগ পাওয়া যায় না। তোমার মনে হয় আমি তো তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না? স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাই না। তুমি কি চাও? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে, ওর মনের খেলার সঙ্গে মিশিয়ে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে। না হয় সে গুটি থেকে বের হয়ে আসা 2-4 দিনের একটা রঙিন প্রজাপতিই হলো, তাতে দোষ কি? জগতে প্রজাপতি আর কিছুর যে কম সত্য তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিলে আর সূর্যাস্তের আলোতে মরেই গেল, তাতেই বা কি? কেবল এইটুকুই দেখা চাই যে সেটুকু সময় যেন ব্যর্থ হয়ে না যায়। সে যেন বুঝলুম, তুমি অমিতর কাছে না হয় ক্ষণকালের মায়ারূপেই থাকবে, আর নিজে তুমিও কি বিয়ে করতে চাও না? তোমার কাছে অমিতও কি মায়া? লাবণ্য চুপ করে বসে রইল, কোনো জবাব করলে না। যোগমায়া বললেন, তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে। তোমার মতো করে ভাবতেও পারিনে, কথা কইতেও পারিনে। শুধু তাই নয়, হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারিনে। কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েও যে তোমাকে দেখেছি মা, সেদিন রাত তখন 12টা হবে, দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের উপর নুয়ে পড়ে 2 হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছো। এ তো ফিলোজফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনে কেঁদে নিতে হবে, চাপা দিতে যাওয়া কিছু নয়। এ কথা খুবই জানি, তুমি সৃষ্টি করতে চাও না, ভালোবাসতে চাও। মন প্রাণ দিয়ে সেবা না করতে পারলে তুমি বাঁচবে কি করে? তাই তো বলি, ওকে কাছে না পেলে তোমার চলবে না। বিয়ে করব না বলে হঠাৎ পণ করে বসো না। একবার তোমার মনে একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না, তাই ভয় করি। লাবণ্য কিছু বললে না। নতমুখে কোলের উপর শাড়ির আঁচলটা চেপে চেপে অনাবশ্যক ভাঁজ করতে লাগলো। যোগমায়া বললেন, তোমাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে, অনেক পড়ে অনেক ভেবে তোমাদের মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে। তোমরা ভিতরে ভিতরে যে সব ভাব গড়ে তুলেছ, আমাদের সংসারটা তার উপযুক্ত নয়। আমাদের সময়ে মনের যেসব আলো অদৃশ্য ছিল, তোমরা আজ যেন সেগুলোকেও ছাড়ান দিতে চাও না। তারা দেহের মোটা আবরণটাকে ভেদ করে দেহটাকে যেন অগোচর করে দিচ্ছে। আমাদের আমলে মনের মোটা মোটা ভাবগুলো নিয়ে সংসারের সুখ দুঃখ যথেষ্ট ছিল, সমস্যা কিছু কম ছিল না। আজ তোমরা এতই বাড়িয়ে তুলেছ, কিছুই আর সহজ রাখলে না। লাবণ্য একটুখানি হাসলে। এই সেদিন অমিত অদৃশ্য আলোর কথা যোগমায়াকে বোঝাচ্ছিল, তার থেকে এই যুক্তি তার মাথায় এসেছে। হেও তো সূক্ষ্ম। যোগমায়ার মা ঠাকুরন এ কথা এমন করে বুঝতেন না। বললে, কর্তামা, কালের গতিকে মানুষের মন যতই স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে, ততই শক্ত করে তার ধাক্কা সইতেও পারবে। অন্ধকারের ভয়, অন্ধকারের দুঃখ অসহ্য, কেননা সেটা অস্পষ্ট।
যোগমায়া বললেন, আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না, না না না, তা বললো না। যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারত এ আমি মনেও করতে পারিনি। একসময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবল বই পড়ব আর পাশ করব, এমনি করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো, এই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিলুম, এখন সত্য হয়েছি। এর চেয়ে আর কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা, আমাকে বিয়ে করতে বলো না। বলে চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো।